হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আমরা এখন একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমরা প্রত্যেক দিনের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো নিয়ে পড়ছি। সামনেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রয়েছে এবং তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে 5 তারিখ, এই 5/7/2024 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, সেখানে আছে, দেখো, হু ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড? এর উত্তরটা কি হচ্ছে? ডিক স্কুপ। ডিক স্কুপ আমাদের নতুন নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত হয়েছেন। এরপরে এর আনুষঙ্গিক যদি কিছু তথ্য আমরা দেখে থাকি, তাহলে কি দেখব? নেদারল্যান্ড যে দেশটা, তার ক্যাপিটাল, তার নাম কি? আমস্টারডাম। এই আমস্টারডাম আরেকটা তথ্যের জন্য বিখ্যাত, সেটা হলো কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমাদের যেটা আছে তার হেডকোয়ার্টার রয়েছে এখানে। আমাদের নেদারল্যান্ড যে দেশটা রয়েছে, তার নেদারল্যান্ড দেশের মধ্যে রয়েছে দ্য হেগ বলে যে শহরটা, সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার অবস্থিত। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আমরা দেখি, এর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1945 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তৈরি হয়েছিল। এবং এর এখন সদস্য সংখ্যা যদি আমরা দেখি, তাহলে হবে 193 জন, বা 193টা দেশ এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আমাদের সদস্য। এবং এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, তার বর্তমান আমরা যদি জাজেসের সংখ্যা দেখি, তাহলে সেটা হবে মোট 15 জন। এরপরে আরেকটা আমাদের এখানে তথ্য রয়েছে, দেখো, ওয়াটার বডিজ, অর্থাৎ কোন ওয়াটার বডিটা নেদারল্যান্ডকে টাচ করছে, সেটা হলো ক্যারিবিয়ান সি। তাহলে আমাদের প্রথম কোশ্চেন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছিল, নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছিলেন, সেটা হলো ডিক স্কুপ, এবং তার সাথে আমরা এই আনুষঙ্গিক তথ্যগুলো দেখব। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আসছে, রিসেন্টলি হু হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ কে নির্বাচিত হয়েছেন অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল? ইউরোপিয়ান কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এবং এই ইউরোপিয়ান কাউন্সিলটা কার? ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ছে। তাহলে নাম কে হচ্ছে? অ্যান্টোনিও কোস্টা। অ্যান্টোনিও কোস্টা নতুন করে ইলেক্টেড হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে ইউরোপিয়ান কাউন্সিলের। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য কি কি রয়েছে? এই যে অ্যান্টোনিও কোস্টা, উনি কে ছিলেন? উনি ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল। পর্তুগালের উনি প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং তিনি কি করলেন? ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিলকে রিপ্লেস করলেন। কাকে রিপ্লেস করলেন? চার্লস মাইকেল। চার্লস মাইকেল আগে প্রেসিডেন্ট ছিলেন, তাকে রিপ্লেস করে অ্যান্টোনিও কোস্টা নতুন প্রেসিডেন্ট হলেন। এই যে নতুন প্রেসিডেন্ট উনি হলেন, সেটা কিভাবে নির্বাচিত হচ্ছে? এই প্রেসিডেন্ট উনি নির্বাচিত হচ্ছেন, এই যে ভোট প্রক্রিয়াটা হয়, সেটা হচ্ছে সিক্রেট ব্যালটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন। এবং কতদিনের জন্য? 2.5 বছরের জন্য। এবং এই যে নির্বাচিত উনি হলেন, একে একবার মাত্র রিনিউ করা যাচ্ছে। এই যে অ্যান্টোনিও কোস্টা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ওনার মেন কাজ কি? ওনার মেন কাজ হলো কাউন্সিলের যে কাজগুলো, এই যে ইউরোপিয়ান কাউন্সিল, তার কাজগুলো, এবং রিপ্রেজেন্ট করা ইউকে, ইউরোপিয়ান ইউনিয়নকে রিপ্রেজেন্ট করছেন উনি ইন্টারন্যাশনালি, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ইউরোপিয়ান ইউনিয়নকে উনি রিপ্রেজেন্ট করবেন। এখানে আরেকটা তথ্য আছে, ইস্টোনিয়ান প্রাইম মিনিস্টার, ইস্টোনিয়া যে দেশটা, তার প্রধানমন্ত্রী কি নাম তার? কাজা কালাস। উনি কি হবেন? উইল বি দ্য নিউ হাই রিপ্রেজেন্টেটিভ ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসি। ইস্টোনিয়ান নতুন প্রাইম মিনিস্টার কাজা কালাস হবেন নিউ হাই রিপ্রেজেন্টেটিভ, এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির নতুন উনি হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় প্রশ্ন যদি আমরা দেখি, এখান থেকে কি রয়েছে, এই যে নোমা চুশুল বলে যে একটা রিজিয়ন রয়েছে, সেটা কিসের জন্য বিখ্যাত? রিসেন্টলি আমাদের নিউজে এসেছিল এই নামটা। কিসের জন্য? একটা ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, সেই ফ্ল্যাশ ফ্লাডটা যেটা হয়েছিল, এই নোমা চুশুল, এই জায়গাটা কোথায় অবস্থিত? আমরা কোথায় দেখছি? এই জায়গাটা হচ্ছে আমাদের লাদাখে অবস্থিত। তাহলে এই যে ফ্ল্যাশ ফ্লাডটা আমরা পড়লাম আমাদের নিউজের মধ্যে, এই ফ্ল্যাশ ফ্লাড জিনিসটা আসলে কি? এই ফ্ল্যাশ ফ্লাড কি হচ্ছে? একটা র্যাপিড ফ্লাডিং অফ লো লাইং এরিয়াস, অর্থাৎ নিম্ন যে ভূমিগুলো থাকে,
নিচের যে ভূমি রূপগুলো থাকে সেখানে একটা ফ্ল্যাশ ফ্লাড করে নতুন সেখানে র্যাপিড ফ্লাডিং হচ্ছে, অর্থাৎ সেখানে বন্যার মতো প্লাবিত হয়ে যাচ্ছে। কি করছে সেখানে ওয়াসেস সেই জায়গাটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে রিভারের দ্বারা এবং ড্রাই লেক ডিপ্রেশন যেগুলো থাকছে সেগুলোর দ্বারা। কি কারণে এই ফ্ল্যাশ ফ্লাডটা সাধারণত হয়ে থাকে? হেভি রেন, যদি প্রচুর বৃষ্টিপাত হয় এবং তার সাথে অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার থান্ডারস্টর্ম, হ্যারিকেন অর ট্রপিক্যাল স্টর্ম। যদি তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি হয়, কোনো হ্যারিকেন আসে যদি এবং ট্রপিক্যাল স্টর্ম যদি দেখা যায়, তখন সাধারণত পাহাড়ি এলাকাতে এই ফ্ল্যাশ ফ্লাড এলাকাগুলোতে দেখা যায়। যে ফ্ল্যাশ নিম্নভূমি থাকে পাহাড়ি এলাকায় সেখানে এই ফ্ল্যাশ ফ্লাড সাধারণত দেখা যাচ্ছে। এই যে আমরা দেখলাম এই লাদাখটা আমরা আগে জেনেছিলাম যে জম্মু কাশ্মীর এবং লাদাখ একটাই স্টেট ছিল, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়, যেটা আমাদের কবে থেকে এফেক্ট হলো? 31শে অক্টোবর 2019 থেকে লাদাখ আমাদের জানি আমরা নতুন ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং লাদাখের ক্যাপিটাল হিসাবে কে থাকছে? লে। লে যে শহরটা রয়েছে সেটা নতুন করে হয়েছে লাদাখের রাজধানী। এবং লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে আছেন? উনি হচ্ছেন বিডি মিশ্রা। তাহলে নোমা চুশুল যে জায়গাটা সেটা আমাদের লাদাখের মধ্যে পড়ছে, এবং তার সাথে এই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা পড়লাম সেগুলো আমাদেরকে দেখতে হবে। ইউনিয়ন টেরিটরি হিসাবে কবে থেকে লাদাখ ঘোষণা হলো, তার সাথে লাদাখের পাশাপাশি জম্মু কাশ্মীর যে রাজ্যটা ছিল, জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি হলো। পরবর্তী প্রশ্ন, যদি 4 নম্বর প্রশ্ন আমরা দেখি, তাহলে এখানে কি দেখব? এক্স আর অ্যান্ড এ ডাব্লিউ, বা আমরা এটাকে ছোট করে র বলে থাকি। এক্স র চিফ, অর্থাৎ রয়ের প্রাক্তন যিনি চিফ ছিলেন, প্রধান ছিলেন, কি নাম তার? রাজেন্দার খান্না। রাজেন্দার খান্নাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কি হিসাবে? নতুন অ্যাডিশনাল এনএসএ। নতুন অ্যাডিশনাল এনএসএ হিসাবে আমাদের প্রাক্তন রয়ের যিনি চিফ ছিলেন তাকে নির্বাচিত করা হয়েছে। তার কি নাম? রাজেন্দার খান্না। তাহলে এই যে এনএসএ টার্মটা আমরা দেখলাম, এই এনএসএ টার্মটার এটার ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এটা হচ্ছে এনএসএ এর আমাদের ফুল ফর্ম। বর্তমানে যদি আমরা দেখি আমাদের কারেন্ট যিনি প্রধান এনএসএ আছেন তার নাম কি? অজিত ডোভাল। এই যে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, প্রথম আমরা যদি দেখি প্রথম এনএসএ, এই এনএসএটা ফরমেশন কখন হয়েছিল? 1999 সালে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্রজেশ মিশ্র ভারতের প্রথম এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনারা কি করেন? এনারা সাধারণত সরকার, যে কেন্দ্র সরকার থাকে তাকে বিভিন্ন বিষয়ে তার অ্যাডভাইস দিয়ে থাকেন। আর একটু আগে যেটা আমরা পড়লাম, এই যে রাজেন্দার খান্না, উনি কে ছিলেন? এক্স র চিফ ছিলেন। অর্থাৎ এই র, এটা কি? এর ফুল ফর্ম হচ্ছে, এটা অনেক সময় পরীক্ষা দেয়, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে শর্টে বলা হচ্ছে র। এটা কি? ইজ দ্য ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যেটা থাকে বা বিদেশের যে ইন্টেলিজেন্স এজেন্সি সেটা হচ্ছে র। এই এজেন্সির প্রাইমারি ফাংশন বা প্রাইমারি কাজ কি? গ্যাদারিং ফরেন ইন্টেলিজেন্স, অর্থাৎ বিদেশে যদি আমাদের দেশের বিরুদ্ধে কোনো কনস্পিরেসি হচ্ছে সেই সমস্ত ব্যাপারে ইনফরমেশন নেওয়া। কাউন্টার টেররিজম, অর্থাৎ যদি কোনো আতঙ্কবাদীমূলক যদি কোনো ঘটনা যদি ঘটতে থাকে বা কোথাও যদি কোনো কনস্পিরেসি হচ্ছে সেটা সম্পর্কে ইনফরমেশন নেওয়া। কাউন্টার প্রলিফারেশন, অর্থাৎ আমাদের যে উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন থাকে, যে উইপেনগুলো থেকে প্রচুর পরিমাণে মানুষের হতাহত হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত অস্ত্রগুলো যাতে রোগ যে সমস্ত এলিমেন্ট থাকে, অর্থাৎ কোনো হতে পারে কোনো টেররিস্ট অর্গানাইজেশন, তাদের হাতে যাতে না যায় সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া। এবং অ্যাডভাইজিং ইন্ডিয়ান পলিসি মেকার, যারা ভারতবর্ষের বা দেশের হয়ে আমাদের পলিসি মেকিং করে তাদেরকে অ্যাডভাইস করছে। এবং অ্যাডভান্সিং ইন্ডিয়াস ফরেন স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, আমাদের বিদেশে যে বিভিন্ন আমাদের অ্যাসেট থাকছে, স্ট্র্যাটেজিক অ্যাসেট থাকছে, তাদেরকে রক্ষা করা এবং তাদের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা। এই র, যেমন আমরা দেখলাম র হচ্ছে আমাদের বিদেশের থেকে তথ্য সংগ্রহ করে, সেই রকম একইভাবে আমাদের নিজেদের দেশের ভেতরে যে সংস্থাটা ইনফরমেশন গ্যাদার করে তার নাম কি? আইবি বা
ইন্টেলিজেন্স ব্যুরো। এটা আমাদের দেশের ভেতরে করছে এবং র আমাদের দেশের বাইরে ইনফরমেশন নেওয়া থাকে। এই রটা তৈরি হয়েছিল রাজেন্দ্র 1968 খ্রিস্টাব্দে র প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানি 1962 সালে যে ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল, তারপরে এই 1968 সালে আমাদের র তৈরি করা হয়েছিল এবং কে এন রাও সরি আর এন রাও ইনি রয়ের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, হুজ ডেথ অ্যানিভার্সারি ইজ অন 4th জুলাই। 4th জুলাই কার মৃত্যু দিবস হিসাবে বা মৃত্যু অ্যানিভার্সারি হিসাবে আমরা পালন করে থাকি? নাম কি হচ্ছে? স্বামী বিবেকানন্দ। আমরা প্রত্যেকেই জানি স্বামী বিবেকানন্দকে আমরা প্রত্যেকে জেনে থাকি এবং ওনার ডেট অফ বার্থ এটাও আমরা জানি 12 জানুয়ারি। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি থেকে 4th জুলাই 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি বেঁচে ছিলেন। তিনি কে ছিলেন? ওয়াজ এ প্রমিনেন্ট মঙ্ক, অর্থাৎ উনি একজন সন্ন্যাসী ছিলেন আমরা জানি। এবং কি ফিগার ইন ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতের যে দর্শন আছে দর্শনের ব্যাপারে উনি একজন অগ্রগণী ব্যক্তিত্ব ছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট বেঙ্গলি ফ্যামিলি, একজন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে, যেটার আগে নাম ছিল ক্যালকাটা। এবং স্বামী বিবেকানন্দ যখন জন্মগ্রহণ করেছিলেন তার ওনার নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। এই নামটা আমরা জেনে থাকি, পরবর্তী ক্ষেত্রে ওনার নাম হয় স্বামী বিবেকানন্দ। প্রথম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ওনার নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। তিনি কে ছিলেন? হি ওয়াজ দ্য চিফ ডিসাইপল অফ সেন্ট রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের উনি ছিলেন অন্যতম প্রধান বা প্রধান শিষ্য ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। এবং তিনি কি তৈরি করেছিলেন? রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এই দুটোর প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর অন্য একটা তথ্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা জেনে থাকি, স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? রিপ্রেজেন্টেড ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন কোথায়? ওয়ার্ল্ডস রিলিজিয়াস পার্লামেন্ট। ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্ট যেটা হয়েছিল, একটা কনফারেন্স হয়েছিল 1893 খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগো শহরে। সেক্ষেত্রে উনি ভারতবর্ষের হিন্দু যে ধর্ম তাকে রিপ্রেজেন্ট করেছিলেন, ভারতবর্ষের পক্ষ থেকে উনি গিয়েছিলেন। এবং এই যে ওনার যে বক্তব্যটা ছিল সেটা আমরা প্রত্যেকে জানি, খুবই একটা বিখ্যাত হয়েছিল এবং সেই বাণী আমরা আজও শুনে থাকি। ইন্ডিয়া, এই যে ওনার জন্মদিন হলো 12ই জানুয়ারি, এই 12ই জানুয়ারিটা কি হচ্ছে? স্বামী বিবেকানন্দর বার্থ অ্যানিভার্সারি যেটা হয় 12ই জানুয়ারি, সেটা প্রতি বছর আমরা কি হিসাবে পালন করি? ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে হিসাবে 12ই জানুয়ারিটাকে আমরা পালন করে থাকি প্রতি বছর। এবং এখন আমরা জানি কোনো একটা দিন কোন দিবস হিসাবে পালন করা হয় তার থেকেও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে সেই যে দিনটা আমরা পালন করলাম তার থিমটা কি ছিল, সেই থিম কি ছিল। এই বছরের আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখব? বিকশিত ভারত অ্যাট 2047, অর্থাৎ 2047 সালে আমরা যেমন দেখছি এখন ভারতকে একটা ডেভেলপড দেশ হিসাবে পরিণত করার একটা প্রয়াস চলছে আমাদের, সেই 2047 সালের মধ্যেই কি হচ্ছে? বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়া হিসাবে তৈরি করা হচ্ছে, যার যুবাকে লিয়ে যুবাকে দ্বারা, অর্থাৎ আমাদের দেশের যারা যুব শক্তি আছে, যারা ইয়াং জেনারেশন আছে, তাদের জন্য এবং তাদের দ্বারা এই যে আমরা 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিকশিত ভারত বা ডেভেলপড কান্ট্রি হিসাবে তৈরি করতে চাইছি, সেটার জন্য ভারতের যারা যুব সমাজ আছে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা জানি যে বিবেকানন্দের জন্মদিনটাকে ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে হিসাবেও পালন করা যায়। অর্থাৎ 4th জুলাই আমরা কি দেখলাম? ডেথ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্নতে আমরা যদি চলে যাই, হু ইজ অ্যাপয়েন্টেড, অর্থাৎ কে নির্বাচিত হয়েছেন কি হিসাবে অ্যাজ চেয়ারপারসন? কার চেয়ারপারসন? ন্যাশনাল মেডিকেল কমিশন। নতুন যে ন্যাশনাল মেডিকেল কমিশন তার চেয়ারপারসন হিসাবে কে নির্বাচিত হয়েছেন? কি নাম? বি এন গঙ্গাধর। বি এন গঙ্গাধর নতুন ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন। এই যে ন্যাশনাল মেডিকেল কমিশন, এটা কি? এটা একটা কি স্ট্যাটিউটরি বডি। আমরা
যে পলিটি যখন পড়ি আমরা দেখেছি আমাদের যে বডিগুলো হয় সাধারণত দু ধরনের বডি হয়, একটা কি থাকে কনস্টিটিউশনাল বডি আর একটা নন কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি কোনগুলো থাকে, যেগুলো আমাদের ভারতের সংবিধানে যাদের নাম আছে, যে সমস্ত যে আমাদের এই যে বডিগুলো অর্থাৎ যে সংস্থাগুলো কনস্টিটিউশন থেকে পাওয়ার সংগ্রহ করে, যেমন আমরা কি জানি ইলেকশন কমিশন যেমন থাকে, ইলেকশন কমিশন একটা আমরা জানি আর্টিকেল 324-এ আমরা এই ইলেকশন কমিশন সম্পর্কে জানতে পারি। তাহলে এগুলো সংবিধানে এদের উল্লেখ আছে, তার জন্য এগুলো কনস্টিটিউশনাল বডি। এবং নন কনস্টিটিউশনাল বডির মধ্যে থাকে স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ এগুলোর উল্লেখ আমরা আমাদের সংবিধানে পাই না, কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে পার্লামেন্টের বিভিন্ন আইনের মাধ্যমে এই বডিগুলো তৈরি করা হচ্ছে আইন পাস করার ফলে। তো এটা একটা স্ট্যাটিউটরি বডি যেটা কি করছে রেগুলেট করছে। কি রেগুলেট করছে? মেডিকেল এডুকেশন, আমাদের যে মেডিকেল এডুকেশন থাকছে, শিক্ষা থাকছে, মেডিকেল প্রফেশনালস যারা থাকছে তাদেরকে, এবং ইনস্টিটিউট এবং রিসার্চ ইনস্টিটিউট যেগুলো থাকছে সেগুলোকে এই ন্যাশনাল মেডিকেল কমিশন কন্ট্রোল করে থাকে বা রেগুলেট করে থাকে। এটা কখন তৈরি হয়েছিল? এই যে ন্যাশনাল মেডিকেল কমিশন, এটা তৈরি হচ্ছে 25 সেপ্টেম্বর 2020। 2020 সালের 25 সেপ্টেম্বর এটা তৈরি হলো ন্যাশনাল মেডিকেল কমিশন। তার আগে একটা অন্য সংস্থা ছিল, তার নাম কি ছিল? মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এটাকে পরবর্তীকালে এটাকে রিপ্লেস করলো কে? 2020 সালের 25 সেপ্টেম্বর ন্যাশনাল মেডিকেল কমিশন। পরবর্তী পয়েন্ট আমরা এখানের থেকে যদি দেখি, ডক্টর সঞ্জয় বিহারী। ডক্টর সঞ্জয় বিহারী তিনি কে? ডিরেক্টর অফ শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউটের ডিরেক্টর নাম কি? ডক্টর সঞ্জয় বিহারী। উনি অ্যাপয়েন্ট হলেন কিসে? প্রেসিডেন্ট অফ মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড। ভারতের যে মেডিকেল অ্যাসেসমেন্ট এবং রেটিং বোর্ড তার নতুন ডিরেক্টর হিসাবে নির্বাচিত হলেন ডক্টর সঞ্জয় বিহারী। এর সাথে সাথে এর পাশাপাশি যেহেতু আমরা ন্যাশনাল মেডিকেল কমিশন নিয়ে পড়ছি, আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, সেটা হলো ডক্টর অনিল ডিক্রুজ। ডক্টর অনিল ডিক্রুজ তিনি কে? ডিরেক্টর অফ অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটাল এর ডিরেক্টর ডক্টর অনিল ডিক্রুজ, উনি অ্যাপয়েন্ট হলেন অ্যাজ এ হোল টাইম মেম্বার অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের ফুল টাইম মেম্বার হিসাবে নির্বাচিত হলেন ডক্টর অনিল ডিক্রুজ। এই অনিল ডিক্রুজ কে? ইনি হলেন ডিরেক্টর অফ অ্যাপোলো হসপিটাল। একইভাবে এই পয়েন্টটা যদি আমরা দেখি, ডক্টর রাজেন্দ্র অচ্যুত বাদওয়ে উনি কি নির্বাচিত হলেন? অ্যাপয়েন্টেড অ্যাজ পার্ট টাইম মেম্বার অফ আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স। একটু আগে আমরা যেমন দেখলাম অনিল ডিক্রুজ কি হলেন? ফুল টাইম মেম্বার হিসাবে জয়েন করলেন পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের, সেরকম ভাবে রাজেন্দ্র অচ্যুত বাদওয়ে নির্বাচিত হচ্ছেন আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের। এবং কত দিনের জন্য উনি নির্বাচিত হলেন? ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের জন্য উনি নির্বাচিত হচ্ছেন। তাহলে এখানে প্রথম পয়েন্ট আমরা যেটা দেখেছিলাম এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। কে নির্বাচিত হলেন চেয়ারপারসন হিসাবে ন্যাশনাল মেডিকেল কমিশনের? তার নামটা কি? BN গঙ্গাধর। এই নামটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসছে, তাই সমস্ত নামগুলোই আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট অর্থাৎ কোন রাজ্য হ্যাজ পাস দ্য ইউপি নির্মাণ বিল 2024? খুবই সহজ, এখানে নাম দেখে আমরা বুঝতে পারছি ইউপি নির্মাণ বিল। কোন স্টেটে এই আইনটা বা এই বিলটা পাস হলো? এই ইউপি নাম থেকে আমরা বুঝতে পারছি, তাহলে কে হবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আমরা কি জানি? উত্তরপ্রদেশের আমরা যদি ভারতবর্ষের জনসংখ্যার হিসাবে বিচার করি তাহলে উত্তরপ্রদেশে ভারতবর্ষের জনসংখ্যা সবচাইতে বেশি আছে। এবং অন্য একটা তথ্য আমরা যদি দেখি তাহলে ইউপি এমন একটা স্টেট যার সাথে অন্যান্য স্টেট তার সবচাইতে বেশি বর্ডার শেয়ার করে থাকে। তাহলে এই যে ইউপির যে লেজিসলেচার সেটা কি করছে? একটা ড্রাফট পাস করছে। কি নাম তার? উত্তরপ্রদেশ। এই যে নির্মাণ নামটা আমরা পড়লাম, নির্মাণ নামটার ফুল ফর্মটা কি? নোডাল ইনভেস্টমেন্ট রিজিয়ন ফর ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ম্যানুফ্যাকচার করবার জন্য একটা ইনভেস্টমেন্ট রিজিয়ন এরিয়া বিল। টোটাল এটার পুরো নাম হচ্ছে, ইউপি নির্মাণের পুরো নাম হচ্ছে উত্তরপ্রদেশ নোডাল ইনভেস্টমেন্ট রিজিয়ন ফর ম্যানুফ্যাকচারিং, যেটা কনস্ট্রাকশন হবে কোনো কিছু
তার এরিয়া বিল 2024। এই যে বিলটা তৈরি হলো, এটা কি করছে, একটা কি তৈরি করছে, স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন অ্যাক্রস দ্য স্টেট, অর্থাৎ সারা উত্তরপ্রদেশ জুড়ে স্পেশাল ইনভেস্টমেন্ট একটা রিজিয়ন, একটা এলাকা তৈরি করছে যেখানে স্পেশাল ইনভেস্টমেন্ট তৈরি করা হবে। কি করবার জন্য? টু প্রমোট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ উত্তরপ্রদেশের পুরো রাজ্যে যাতে ইন্ডাস্ট্রিয়াল যে গতিবিধিগুলো আরো বেশি পরিমাণে যাতে হতে পারে তার জন্য একটা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন তৈরি হলো। যেমন আমরা দেখে থাকি স্পেশাল ইকোনমিক জোন বা SEZ যেমন হয়, সেই একই রকম ভাবে এই স্পেশাল ইকোনমিক জোনের মতোই স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন একটা তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার, একটা বিল নিয়ে এলো যেটাকে শর্টে আমরা বলে থাকছি ইউপি নির্মাণ বিল 2024। এর জন্য কি হলো, ওরা একটা বা MOU, যার ফুল ফর্ম কি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা শর্টে বলে থাকি, এটা একটা চুক্তি। সেটা কাদের মধ্যে চুক্তিটা হচ্ছে? ITPO এবং MSME। এই যে ITPO, এটার ফুল ফর্ম কি, ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। এই ITPO এবং MSME আমরা জানি MSME একটা সেক্টর হয়, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। সেই MSME এবং ITPO এই দুজনের মধ্যে একটা বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কি জন্য? এর উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে টু এনহ্যান্স দ্য বিজনেস, অর্থাৎ আমাদের যে বিজনেস গুলো ওই উত্তরপ্রদেশে হবে সেটাকে আরো বাড়ানোর জন্য, এনহ্যান্স করবার জন্য। আর কি, বিজনেস এনভায়রনমেন্ট, ওখানে যে বিজনেস এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, সেটাকে আরো যাতে বাড়ানো যায়। উইথ নিউ কনভেনশন সেন্টার, সেখানে অনেক নতুন কনভেনশন সেন্টার তৈরি হবে যেখানে অনেক মিটিং করা যাবে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে যারা শিল্পপতি আছেন তারা আসবেন, সেখানে মিটিং হবে, এবং উত্তরপ্রদেশে যাতে আরো বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং সেক্টরে উন্নতি করা যায় সেই জন্য কনভেনশন সেন্টার তৈরি করা হচ্ছে। কোথায় তৈরি হবে সেটা? লখনৌতে এবং বারাণসীতে। এই বারাণসীতে তৈরি হচ্ছে। সেটা তৈরি হওয়ার পরে কি হবে? টু বুস্ট দ্য MSME ভিজিবিলিটি। ওখানে যে MSME সেক্টরগুলো আছে, মাইক্রো স্মল মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো আছে, শিল্পগুলো, সেগুলো যাতে আরো ক্ষুদ্র কুটির যে শিল্পগুলো আছে এবং ছোট্ট যে শিল্পগুলো আছে তার যাতে আরো উন্নতি হয়, তার জন্য এই ইউপি নির্মাণ বিলটা তৈরি হলো এবং সেটা পাস করলো উত্তরপ্রদেশ যে অ্যাসেম্বলি আছে তারা। এবং আজকের যদি আমরা শেষ প্রশ্ন দেখি, সেটা কি বলছে দেখো, হুইচ কান্ট্রি হোস্ট, কোন কান্ট্রিটা আয়োজক হিসাবে হচ্ছে কিসের 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সিজন, যেটা আমাদের হলো সেটা কোন দেশে হলো? 46 ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যেটা আছে তার হোস্ট কান্ট্রি হিসাবে, আয়োজক কান্ট্রি হিসাবে এই কোথায় কে ছিল, কে থাকছে? সেটা আমাদের নিজেদের ইন্ডিয়া, ভারতবর্ষে এটা হচ্ছে। ইন্ডিয়া এটা হোস্ট করছে, দেখো করবে। ইন্ডিয়া উইল হোস্ট 46 সেশন, 46 যে সেশনটা হচ্ছে সেখানে করবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং। সেটা কোথায় হবে? নিউ দিল্লিতে, আমাদের ইন্ডিয়ান ক্যাপিটাল নিউ দিল্লিতে এই ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং হবে সেটা হয়ে থাকবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? জুলাই 21 টু 31, অর্থাৎ 21শে জুলাই থেকে 31শে জুলাই 2024 পর্যন্ত এই মিটিং হয়ে থাকবে ভারতের রাজধানী নিউ দিল্লিতে। যেটা আমরা জানি একটা নতুন কনভেনশন সেন্টার তৈরি হয়েছে ভারত মণ্ডপম, যেটা প্রগতি ময়দানে আছে। সেই ভারত মণ্ডপমে এই 46 সেশনটা হবে। সেখানে কারা পার্টিসিপেট করবে? ওভার 2500, 2500 ডেলিগেটস। কোথা থেকে আসবে এই ডেলিগেট গুলো? ফ্রম 195 কান্ট্রিজ। ইউনেস্কোর যে মেম্বার কান্ট্রি, সকল মেম্বার কান্ট্রিরাই সেখানে পার্টিসিপেট করছে, ইনক্লুডিং স্টেট পার্টিজ, অ্যাডভাইজারি বডিজ, ডিপ্লোম্যাট, হেরিটেজ এক্সপার্ট, স্কলার্স অ্যান্ড রিসার্চার্স উইল অ্যাটেন্ড। অর্থাৎ ইউনেস্কোর যে টোটাল মেম্বার যারা সদস্য দেশ আছে তারা থাকছে, তাদের পাশাপাশি বিভিন্ন যে রাজ্য, আমাদের রাজ্য থেকে তাদের রিপ্রেজেন্টেটিভরা থাকবে, বিভিন্ন অ্যাডভাইজারি বডি আমাদের দেশের এবং রাজ্যের এবং অন্যান্য ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজারি বডি থাকে তারা থাকছে, বিভিন্ন দেশের ডিপ্লোম্যাট যারা থাকছে, হেরিটেজ এক্সপার্ট। আমরা দেখবো ইউনেস্কো অ্যাকচুয়ালি কাজটা কি, সেখানে আমরা দেখবো তারা হেরিটেজ গুলোকে প্রিজার্ভ করছে, সেই হেরিটেজ এক্সপার্টরা থাকছেন, বিভিন্ন স্কলাররা থাকছেন এবং রিসার্চার, বিভিন্ন বিষয় যারা নিয়ে গবেষণা করেন সেই রিসার্চাররাও এই মিটিং এ অ্যাটেন্ড করছেন, এই যে সেশনটা হবে সেখানে।
ভিশাল ভি শর্মা, উনি কে? ইন্ডিয়াজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউনেস্কো। ইউনেস্কো যেটা আছে সেই ইউনেস্কো ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ করছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন ভিশাল ভি শর্মা উনি। এই যে ইউনেস্কো আমরা পড়লাম, এই ইউনেস্কো অ্যাকচুয়ালি জিনিসটা কি? ইউনেস্কোর ফুল ফর্মটা অনেক সময় আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। ইউনেস্কোর ফুল ফর্ম কি? দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমরা জানি ইউএন যখন তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশন, তার সাথে সাথে কিছু তার আনুষঙ্গিক অঙ্গ বা কিছু আরো কয়েকটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনেস্কো, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক এবং অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা কত সালে তৈরি হয়েছিল? 1945 সালে। 1945 সালে 16ই নভেম্বর এই ইউনেস্কো তৈরি করা হয়েছিল, যার হেডকোয়ার্টার আমরা যদি দেখি, হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে এই ইউনেস্কো তৈরি হয়েছিল। এই যে ইউনেস্কো তৈরি হলো, এর প্রধান উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্য? উইথ দ্য এম টু প্রমোট, অর্থাৎ প্রমোট করছে কি সেটাকে আরো, ওয়ার্ল্ড পিস অ্যান্ড সিকিউরিটি, সারা পৃথিবী জুড়ে শান্তি এবং সুরক্ষাটাকে আরো প্রমোট করা, আরো বৃদ্ধি করা। কিসের মাধ্যমে আমরা শান্তি প্রমোট করতে পারবো? ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অর্থাৎ বিভিন্ন এর যে সদস্য সংখ্যা থাকছে, বিভিন্ন দেশ থাকছে, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোঅপারেশন করবে। আমরা কি কি ফিল্ডে কাজ করে, এটা অনেক সময় দিয়ে থাকে যে ইউনেস্কো কি কি ফিল্ডে কাজ করে, অর্থাৎ কি? এডুকেশন নিয়ে কাজ করছে, আর্টস নিয়ে কাজ করছে, শিক্ষা নিয়ে কাজ করছে, শিল্প নিয়ে কাজ করছে, সায়েন্স, সায়েন্স অর্থাৎ বিজ্ঞান নিয়ে কাজ করছে, অ্যান্ড কালচার। এই টপিকগুলোর উপরে ইউনেস্কো কাজ করে থাকে। অর্থাৎ এই ইউনেস্কো থেকে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেয় যে ইউনেস্কো কত সালে তৈরি হয়েছিল? 1945 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে? ফ্রান্সের প্যারিসে আমাদের ইউনেস্কোর নতুন ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে। এই টোটাল 8টা আজকে ছিল টপিক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার আগামীকাল একই রকম ভাবে, গতকাল যেমন আজকে হয়েছিল ক্লাস, আজকে যেমন ক্লাস হলো, সেরকমই নতুন আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। থ্যাংক ইউ।